হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও হলো ওই দিন আমি বলেছিলাম যে আমি ভিসা পাচ্ছি বা আমি ভিসা জমা দিতে গিয়েছিলাম। তো আপনাদের সাথে আমি শেয়ার করিনি আমি কোন জায়গার ভিসা জমা দিতে গিয়েছিলাম বা কোন জায়গার ভিসা পেয়েছি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি অনলাইনে জর্জিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি সেই ভিসাটা পেয়েছিলাম এবং সেটাই আপনাদেরকে আমি সেদিন বলিনি যেদিন ভিসা পেয়েছিলাম। আমি যেহেতু যাব খুব যাওয়ার প্ল্যানও ছিল খুব তাড়াতাড়ি, এই জন্য আর আপনাদের সাথে বলেছি একবারে ভিডিওতেই শেয়ার করব, এই জন্য আর ওই দিন বলতে চাইনি। তো আজকে বলতেছি যে জর্জিয়ার ভিসা পেয়েছিলাম। তো জর্জিয়ার ভিসা পেয়ে এখন ওখানেই আমরা যাব। তো এটা আমাদের ফ্লাইট ছিল 1:40-এ। তো আমরা বাসা থেকে বের হয়েছি 11টার দিকে, যেহেতু দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট ছিল তিবলিসিতে। তো এই জন্য আমরা বের হয়ে গিয়েছি বাসা থেকে। তো যেহেতু রাতে ফ্লাইট ছিল আর রাস্তাঘাট একদম ফ্রি ছিল, এই জন্য আমরা 11টার মধ্যেই বের হয়েছি। প্রায় আমাদের যেতে যেতে 12টার মতন বেজে গিয়েছে, বের হয়ে নিচে আবার একটু দেরি করে, যাই হোক গাড়িতে সব সামান উঠিয়ে যেতে যেতে টাইম লেগে গেছিলো। প্রায় 11:30 উপরে বেজ হয়ে গেছিলো আমাদের বের হতে আমাদের গিয়ে পৌঁছাতে কাইন্ড অফ 12টার মতনই বেজে গিয়েছিল। তো যাই হোক, আর ফ্লাইটও এখান থেকে একটু কিছুটা লেটেই ছেড়েছিল, প্রায় 2টার কাছাকাছিতে ছেড়েছিল। পুরোপুরি 1:30-এ ফ্লাইট ছাড়েনি, যেহেতু 1:30-এই তো ফ্লাইট ছিল। তো এই তো কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসলাম দুবাই টার্মিনাল 2-তে। মেবি টার্মিনাল 2 ছিল এটা, আমার টার্মিনাল 2-তেই ফ্লাইট ছিল, যেহেতু ফ্লাই দুবাইতে ছিল। ফ্লাই দুবাইতে আমরা টিকিট কেটেছিলাম। তো ফ্লাই দুবাইতে ছিল, এই জন্য ফ্লাই দুবাই মেবি টার্মিনাল 2 থেকেই মনে হয় করে, জানি না আমি বাংলাদেশেরটা কোথায় করে। আমি আমি তিবলিসিতে যাচ্ছি, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা টার্মিনাল 2-তেই নেমেছিলাম, তারপর ওখান থেকে আমাদের ফ্লাইট হয়েছে। তো এই তো আমাদের বাবা ড্রাইভ করে যাচ্ছিল, সাথে আমাদের বাবার একটা ফ্রেন্ডও ছিল। যেহেতু আমাদের গাড়ি দিয়ে যাচ্ছিলাম, গাড়িটা আবার এয়ারপোর্ট থেকে গিয়ে নিয়ে আসবে, তো ওই জন্য ওই ভাইয়া গিয়েছিল, ওই ভাইয়া গাড়ি পরে নিয়ে আসছিল। তো মোহাম্মদও তো খুব এক্সাইটেড, আর মোহাম্মদ তো এখন আসে। আমি বাংলাদেশ যাওয়ার সময় বলেছিলাম যে আমি আর কখনো রাতে ছাড়া ফ্লাই করব না, কারণ মোহাম্মদ ফ্লাইটে অনেক ডিস্টার্ব করে, অনেক। তো এই তো আমরা দেখতে দেখতে চলে আসলাম। তো আমরা আর বাহিরে দেরি করিনি, সাথে সাথে এসে চলে গিয়েছি, যেহেতু এমনি একটু তাড়াতেই ছিলাম, যেহেতু ভেবেছিলাম 1:30-এ ফ্লাইট, 12টার মতো যেহেতু বেজে গিয়েছে। তো এই তো আমি মোহাম্মদের বাবা লাগেজে ট্রলি নিয়েছিল, আর আমি মোহাম্মদের স্ট্রলার ম্যানেজ করতেছিলাম। যাই হোক, মোহাম্মদ তো একটু ডিস্টার্ব করে, আবার স্ট্রলারে মোহাম্মদ থাকতেও চাচ্ছিল না। তো এখানের এয়ারপোর্টের কার্যকলাপ শেষ করতে আর বেশি সময় লাগেনি, জাস্ট বোর্ডিং পাসে গিয়ে আমরা তাড়াতাড়ি করে ফেলেছি, অত বেশি টাইম লাগেনি। জাস্ট জিজ্ঞেস করতেছিলাম, তো জিজ্ঞেস করে তারপর ওরা দেখিয়ে দিচ্ছিলো যে এখান দিয়ে যেতে হবে। তো তিবলিসির যেই বোর্ডিং বাস যেখান থেকে দেয়, ওরা আর কি দেখিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, আমরা এখন ওখানেই চলে যাচ্ছিলাম বোর্ডিং পাসের ওই জায়গায়। তো যেহেতু দুবাই এয়ারপোর্ট তো অনেকটা বড়, অনেক জায়গা হাঁটতে হয়। তো আর কি করার, হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর মোহাম্মদ তো এমনিই কিছুতেই থাকতে চায় না স্ট্রলারে। তো ওই দিন যাই হোক, ওকে কোকোমেলন দিয়ে মোবাইলে তারপর একটু রেখেছিলাম, তো ছিল। আর সবথেকে টেনশন করতেছিলাম যে ও যাতে ফ্লাইটে উঠে ঘুমিয়ে যায়, ওইটাই একটা আশা ছিল। তাই তো মোহাম্মদের বাবা এখন সামানগুলো বুকিংয়ে দিবে। তো দেওয়া শেষ, এখন ওইখানের কার্যকলাপ শেষ করে আমরা এখন আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম। তো এই তো আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখতে দেখতে যাচ্ছিলাম। এক এক সময় এক এক এয়ারপোর্টে, যেমন এমিরাটসে দিয়ে বাংলাদেশ গেলে টার্মিনাল 3-তে নামা লাগে, তো টার্মিনাল 3 আবার হেঁটে হেঁটে দেখে গিয়েছিলাম। তো এগুলো আর কি এক এক সময় এক এক এয়ারপোর্ট দিয়ে গেলে আর কি দেখা যায় এক এক এয়ারপোর্টের সৌন্দর্য। আসলে এই যে আপনারা দেখেন, মোহাম্মদ যে মোবাইল দেখতেছে, কি শর্টস ভিডিও দেখে আর ওই জানে। যাই হোক, তো আমরা এখন এখানে ওয়েটিং জোনে ইমিগ্রেশন কমপ্লিট করে এসে বসেছিলাম। কি আর করবো, ওই যে বললাম একটু তো দেরি হয়েছিল। তারপরে এখানে এখন আমরা বসে বসে সময় কাটাচ্ছিলাম, কিছু আর করার নেই। আবার তার উপরে আম্মু বাসা থেকে আবার ফোন দিচ্ছিল যে মোহাম্মদ কি করে বা দুষ্টুমি করে কিনা। ও তো অনেক দুষ্টুমি করে, আম্মুও জানে, এই জন্য একটু পরপর ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল।
আর মোহাম্মদ তো আছে, যেখানে বাচ্চা পায় সেখানে গিয়ে আরও বেশি দুষ্টুমি করে। ওরে নিয়ে একটা প্রবলেম, ও কোনো জায়গায় বাচ্চা দেখলে আসলে গিয়ে হলো ওই বাচ্চার সাথে কথা বলে বা কমিউনিকেট করার চেষ্টা করে। এখন সব বাচ্চা তো আর একরকম না, সবাই মিশতেও চায় না, কেউ মিশতে চায় কেউ মিশতে চায় না, সবাই একরকম না। আবার কেউ মানে কথা বলতে চায় না, বাট ও গিয়ে তাদের সাথে ডিস্টার্ব করে ওই বাচ্চাদের, আমার মতে। তো যাই হোক, বিমান চলে এসেছিলো, আমরা বাস দিয়ে এখানে আসলাম। তো এখন এখানে আমরা স্ট্রোলার রেখে দিব, স্ট্রোলার রেখে দিয়ে এখন জাস্ট আমাদের হ্যান্ড ক্যারিয়ার ব্যাগটা নিয়ে আমরা এখন যাচ্ছিলাম। মোহাম্মদকে আমি কোলে নিয়েছিলাম, আর মোহাম্মদের বাবা হ্যান্ড ক্যারি যে ট্রলিটা ছিল ওইটা নিয়ে উনি উঠতেছিল, যেহেতু এগুলো উপরে উঠাতে হবে, এগুলো অনেক ভেজাল। আবার মোহাম্মদের বেবি ক্যারিয়ার একটা ব্যাগ ছিল, ওটার ভিতরে ফিটার টিটার ডাইপার এগুলো নিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমাদের সিটে এসে বসেছিলাম। বাট ফ্লাই দুবাইয়ের বিমানটা অনেক সিট একদম খালি ছিল, প্রায় আমাদের পাশে যে সিটটা সেটাও খালি ছিল, মানে অনেক সিট খালি ছিল, মানে বেশি ভরা ছিল না, বিমানটা ফুল ছিল না, তো অনেক সিট খালি ছিল। তো যাই হোক, যেতে আর বেশি কষ্ট হয়নি, মোহাম্মদকে আরামে ঘুম পাড়িয়ে নিতে পেরেছি, যেহেতু পাশের সিট খালি ছিল, ওখানে ওকে বালিশ দিয়ে ঘুম পাড়িয়ে সুন্দর করে নিচ্ছিলাম। তো যাই হোক, বিমান এখন রানওয়েতে চলতেছিল, তো আমি সেগুলোর একটু ক্লিপ নিচ্ছিলাম, আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব এই জন্য। তো এই তো বিমান চলতেছিল, আর একটু ভয় ভয়ও লাগতেছিল, যেহেতু বিমান আমার একটু সবসময় বিমান একটু ভয় ভয় লাগে যখন বিমান উপরের দিকে উঠে। তো এই তো বিমান উপরের দিকে ওঠার সময় দুবাই তো অনেক সুন্দর, মানে এত সুন্দর লাগতেছিল। এখানে লেখা থাকে ওয়েলকাম টু দুবাই, আমি এটা দেখেছি, আমি এটা আসার সময় দেখেছি, যাওয়ার সময় ফুলটা দেখতে পারিনি, বাট আসার সময় আমি এটা ফুল দেখেছিলাম। তো যাই হোক, এই তো এখন আমি যে ভিডিওগুলা নিচ্ছিলাম, ছোট ছোট ক্লিপগুলো, যে মানে কত সুন্দর লাগতেছিল দুবাইটা। দুবাই তো এমনি আলোকিত একটা শহর, তো রাতের দুবাই আরও বেশি সুন্দর। এটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে কি সুন্দর লাগতেছিল যখন বিমানটা উপরে উঠেছিল। দুবাইটা মানে দেখতে উপর থেকে অনেক সুন্দর লাগতেছিল, সত্যি আমার কাছে এত ভালো লাগতেছিল যে আমার কাছে অনেকই ভালো লাগতেছিল, আসলে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে। মানে আমি এরকম রাতের টাইমে আমার মনে হয় আমি ফ্লাইট খুব কম করেছি, আর যদিও করে থাকি তাহলে আমি হয়তো বা মানে দুবাই এয়ারপোর্ট থেকে করিনি, বা আমার উইন্ডোর পাশে সিট পড়েনি, এরকম মানে রাতের এরকম সৌন্দর্যটা আমি দেখা হয়নি। আমি একবার শুধু রাতে ফ্লাইট করেছিলাম আজারবাইজানে, সেটা আমি আবুধাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে করেছিলাম, দুবাই থেকে করিনি। তো এই জন্য আর আমার সেরকমভাবে দেখা হয়নি। আর তাও আমি সেটা উইন্ডোর পাশের সিট মানে পাইনি, আসার সময় পেয়েছিলাম, আর যাওয়ার সময় আসার সময় পাইনি, যাওয়ার সময় পেয়েছিলাম, বাট যাওয়ার সময় আমার আমি এরকম মানে এত সুন্দর আসলে লাগে নাই, হয়তো বা আমি জানি না। আমার দুবাই এয়ারপোর্ট থেকে মানে মুহূর্তটা ক্যাপচার করতে আমার অনেক ভালো লাগতেছিল, আর আমি সামনে থেকে যখন দেখতেছিলাম চিন্তা করতেছিলাম আল্লাহর সৃষ্টি সৌন্দর্য কত সুন্দর। যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল উপর থেকে। এই যখন বিমানটা উপরের দিকে উঠেছে, নিচে দুবাইয়ের সিটিটা অনেক সুন্দর লাগতেছিল, আমি পুরো দুবাইটাই মনে হয় দেখতে পারতেছিলাম, এরকম লাগতেছিল। আর মানে লাইটে সব কিছুতে অনেক জাঁকজমকপূর্ণ লাগতেছিল। মোহাম্মদ এটা খুব দেখতেছিল জানলার পাশের সিটে বসে বসে। আমি তো, আমার কোলে তো আর মোহাম্মদ থাকে না, আমাকে সরাই দেয়, তারপর ও দেখে। যাই হোক, ও দেখতেছিল, ওর কাছেও মনে হয় ভালো লাগতেছিল, আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল, এই জন্যই তো আমি ভিডিওগুলো ক্যাপচার করেছি, আমি আপনাদের সাথেও শেয়ার করব, এই জন্যই আমি আরও ভিডিও নিয়েছি। আমার কাছে দেখতে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এখন দেখতেছিলাম আর এগুলোর ক্লিপ নিচ্ছিলাম যে এত সুন্দর লাগতেছিল। আর এখানে একটু বিমানটা স্টপের মতন ছিল, তারপরে আবার চলেছে, মেবি কোনোটা ল্যান্ড করবে বা কোনো কিছু ছিল। এখানে বিমান প্রায় 3-4 মিনিটের মতন স্টপের মতন ছিল আর কি, খুব মানে স্লোলি না, মানে স্টপের মতনই ছিল। এখন কোনো কিছু কি মানে সামনে দিয়ে বিমান নেমেছে বা কোনোটা ল্যান্ড করবে কিনা সেই জন্য স্টপ ছিল কিনা এটা আসলে আমি বলতে পারি না, বাট এখান দিয়ে একটু স্টপের মতন ছিল। তো যাই হোক, এটা এখন একদম উপরে উঠে গিয়েছে, তো এখন একদম উপর থেকে একটু ক্লিপ নিলাম, এটা পুরোপুরি একদম মানে উপরে উঠে গিয়েছে এরকম, জাস্ট এখন একটু দেখা যাচ্ছে, সেগুলোই আমি সেই ক্লিপগুলোই নিচ্ছিলাম। দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল
কতটা সুন্দর লাগতেছিল এগুলো। মাঝখানে সব রাস্তাঘাট মানে সবই দেখা যাচ্ছিল, উপর থেকে গাড়ি যাচ্ছিল বা কোনটা রাস্তা কোনটা বিল্ডিং সব দেখা যাচ্ছিল। এই যে আমি কয়েকটা ক্লিপই নিয়েছিলাম এগুলার, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন হচ্ছে বিমান একদম উপরে উঠে যাবে, একদম উঠে গিয়েছে আর কি। এখন হচ্ছে জাস্ট হালকা হালকা দেখা যাচ্ছিলো, ওগুলোকে আমি জুম দিয়ে ভিডিও করেছিলাম, এই জন্য মানে অনেকটা কাছে মনে হয়েছে, বাট এখন একদম উপরে উঠে গিয়েছে এরকম। তো যাক, ওইটা নেওয়ার পরে এখন হলো আমি নেমে গিয়েছি তিবলিসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো ওইখানে আমি নেমেছি 5:05 সময়, না 5:15 এরকম সময় আমি ল্যান্ড করেছিলাম ওখানে। তো এই তো ওখানের ভিডিও নিয়েছিলাম, ওখানের এই যে এখন রানওয়েতে বিমান নেমেছে, তো এখানে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর মোহাম্মদ তো তখন ঘুমিয়েছিল, যেহেতু ও বিমানে ঘুমিয়েছে অনেক পরে, 2টারও মানে 2:30টারও পরে গিয়ে ঘুমিয়েছে, 3টা বাজে। তো এই জন্য আর তখন ঘুমাচ্ছিল, উঠে আর নাই। তো এই তো বিমান এখানে এসে এখন ল্যান্ড করেছে, আর এখন হচ্ছে রানওয়েতে চলতেছে বিমান। তো আমরা নামবো, নেমে আবার এটা এই মানে চুম্বকের সাথে যে ওখানে গিয়ে লেগেছিল বিমান যখন আমরা মানে ল্যান্ড করেছে। আর যখন আমরা দুবাই থেকে উঠেছিলাম তখন বাস দিয়ে এসে ওঠা লাগছে। তো এই আর কি। তো এই তো এখন একদম বিমান একদম স্পিডে রানওয়েতে চলতেছে, একদম ল্যান্ড করে ফেলছে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছিলাম এখান দিয়ে। আবার আমার এই সামনের যে স্ক্রিন এটা অন হয়ে গিয়েছিল, তো এটা আমি আবার অফ করার ট্রাই করতেছিলাম। যাই হোক, তো এই তো এটা তিবলিসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনারা যারা জর্জিয়াতে যাবেন অবশ্যই ফ্লাই দুবাইতে মানে ট্রাই করে দেখতে পারেন ফ্লাইট করে। তারপর এই তো তিবলিসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম, আমাদের সব ডকুমেন্টারি কাজ শেষ করে, ইমিগ্রেশন কমপ্লিট করে তারপর আমরা এখন বের হব। জর্জিয়া জর্জিয়ার ইমিগ্রেশন অনেক হার্ড, প্রচণ্ড হার্ড। তো যাই হোক, ওই ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বের হলাম। আমাদের একটা বাংলাদেশি ভাই ছিল জর্জিয়াতে, আমাদের পরিচিত, উনি আমাদেরকে রিসিভ করতে আসে। তো ওই ভাইয়ের মাধ্যমেই আমরা জর্জিয়াতে ঘুরেছি। ওই ভাই আমাদেরকে গাড়ি দিয়ে রিসিভ করতে আসে। তো ওই ভাই পরে আমরা যেই অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম ওই অ্যাপার্টমেন্টে মানে নিয়ে গিয়েছিল। আমরা অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম ভাইকে, মানে ম্যাপে। তো ভাই সব চিনতো, তো উনি আমাদেরকে নিয়ে গিয়েছিল। আর এই ভাইয়ের মাধ্যমে আমরা জর্জিয়াতে সব কিছু ঘুরেছি, না হলে জর্জিয়ার ভাষা আমরা তেমন কোনো কিছু বুঝি না। জর্জিয়াতে ইংলিশও খুব কম চলে, তো জর্জিয়ান ভাষা না বুঝলে জর্জিয়াতে ঘুরতে অনেক কষ্ট। তো এই ভাইয়ের মাধ্যমে আমরা জর্জিয়ার সব জায়গায় ঘুরেছি বা দেখেছি। মানে অনেক কিছু, মানে ভাই ছিল বিধায় অনেক কিছুতে আমরা করতে পেরেছি জর্জিয়া, যেটা এমনি ট্যুরিস্ট গেলে করা যায় না সচরাচর। আর এই ভাইয়ের মাধ্যমে আমরা সব কিছু করতে পেরেছি। এখন আমরা এই যে মানে অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। তো এখনও জর্জিয়াতে তেমন একটা আলো হয়নি, 5:30টার উপরে বেজে গেছে, প্রায় 6টার কাছাকাছি। তো তখনও তেমন কোনো আলো মানে হয়নি। তো আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের বাসা বলতে অ্যাপার্টমেন্টের দূরত্ব ছিল আধা ঘন্টার মতো, মানে আধা ঘন্টার একটু উপরে। তো এই তো অ্যাপার্টমেন্টে চলে এসেছি। এই যে আমাদের অ্যাপার্টমেন্ট, এখানে আমরা নিচতলা একটা অ্যাপার্টমেন্টে ছিলাম। অ্যাপার্টমেন্টের ভিডিওটা আমি মানে এই রুমের ভিডিওটা আমি পরে ক্যাপচার করেছি, যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম, মোহাম্মদ তো ঘুমিয়েছিল, তো এটা পরের দিন সকালে ক্যাপচার করেছিলাম। এই যে অ্যাপার্টমেন্টের ভিডিওটা আমি সাথে সাথে ক্যাপচার করতে পারিনি। তো এখানে একটা চুলা ছিল, মেনলি আমি চুলার জন্য মানে একটা কিচেনের জন্য আমি আসলে অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চেয়েছিলাম। তো যাই হোক, এখানে একটা ডাইনিং স্পেস ছিল, এখানে সোফা কাম বেডও ছিল এখানে একটা। তো এই তো এখানে একটা সোফা ছিল, এই যে মোহাম্মদ বসে আছে, ওকে বসিয়ে রাখছিলাম। তো এই তো এখানে একটা টিভিও আছে, তারপর এসিও ছিল, বাট এসি তো লাগে নেই, জর্জিয়ার ওয়েদার অনেক ঠান্ডা ছিল। তো যাই হোক, আমরা সকালে রুম থেকে উঠেছিলাম, রুমের অবস্থা আর নাই দেখলাম। এখানে একটা বেড ছিল, একটা আলমারি ছিল, একটা ছোট মিরর ছিল। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।